সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি যে লেখকের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, তিনি আমাদের অতি পরিচিত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। 1934 সালে অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীকালে কলকাতায় আসেন এবং কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি এমএ করেন। তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি কৃত্তিবাসের প্রতিষ্ঠাতাও বলতে পারি আমরা। তাঁর লেখা সেই সময় প্রথম আলো, কাকাবাবু প্রত্যেক বাঙালির পরিচিত। 2010 সালে উনি কলকাতার শেরিফ হন। 2012 সালে উনি আমাদের ছেড়ে অমৃতলোকে গমন করেন। তাঁরই লেখা একটি অন্য স্বাদের ভ্রমণ কাহিনী স্বর্গের খুব কাছে পড়ে শোনাচ্ছি আপনাদের। একটু আগে রোদ্দুর ছিল, হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। ছুটে গিয়ে প্রকাণ্ড একটা চিনার গাছের নিচে দাঁড়ালাম। রোদ্দুরে হেঁটে আসার সময় একটা চিনচিনে গরম ভাব ছিল। বৃষ্টি শুরু হতেই শীত লাগলো একটু একটু। কোনো গরম জামা আনিনি। বৃষ্টির মিহিন গুঁড়ো ঠিক অভ্রের মতন ওড়ে। চিনার গাছের ওপারের ঘন আড়াল থেকে ডেকে ওঠে দুটো পাখি। ওই পাখিগুলোকে আমি চিনি না, খানিকটা মাছরাঙার মতন দেখতে। মাছরাঙার ডাক কিন্তু অনেকটা শাঁকচুন্নিদের মতো, এমন ভরাট নয়। বৃষ্টি আরও ঝেপে এলো। এখন আর অভ্রের গুঁড়ো নয়, কালো অ্যাসফল্ট বাঁধানো রাস্তার ওপরে চটাস চটাস শব্দে জুঁই ফুলের মতন বৃষ্টির ফোঁটা পড়ছে। কলকাতা হলে এরকম বৃষ্টির মধ্যেও দৌড়ে চলে যেতাম, কিন্তু এখানে একবার মাথা ও গা ভিজে গেলে চট করে ঠান্ডা বসে যায়। আর পাহাড়ি জায়গার সর্দি মানেই দীর্ঘস্থায়ী দুর্ভোগ। আমার সামনের রাস্তা দিয়ে ধীর পদক্ষেপে হেঁটে গেল নীল রেনকোট পরা একজন মানুষ। ওকে চেনা চেনা মনে হলো। খুব সম্ভবত ড্রিম ফ্লাওয়ার বোটের মির্জা আলী। ছিপছিপে লম্বা, তীক্ষ্ণ নাক, গাঢ় ভুরু, ঠিক যেন একটি তরুণ অশ্বের মতন চেহারা। ঘোড়ার সঙ্গে মানুষের চেহারার কোনো মিল হতেই পারে না, তবুও মির্জা আলীকে দেখলে সেই কথাই আমার মনে হয়। এমন রূপবান পুরুষ আমি খুব কম দেখেছি, অথচ লোকটি নিরক্ষর এবং এমনই বিনীত যে কাপুরুষ বলে ভ্রম হয়। তবুও সুন্দর চেহারার একটা আলাদা মূল্য আছেই। আমি মুগ্ধভাবে তাকিয়ে থাকি ওই অপশ্রিয়মান মানুষটির দিকে। নীল রঙের রেনকোটটার জন্য ওকে আজ আরও সুদৃশ্য দেখাচ্ছে। ওরকম রেনকোট এদেশে পাওয়া যায় না। নিশ্চয়ই কোনো সাহেব ওকে ওটা দান করে গেছে। আমার একটা দীর্ঘশ্বাস পড়ে। মির্জা আলীর চেহারাটা একটু খারাপ হলে কোনো ক্ষতি ছিল না, তার বদলে আমার চেহারা কি একটু ভালো হতে পারতো না? শুধু চেহারার জন্যই প্রথম পরিচয়ে কেউ আমাকে গ্রাহ্যই করে না। ছাতা নিয়ে বেরোনোর অভ্যাস কোনো দিনই নেই। অনেকবার ভেবেছি একটা রেনকোট কেনার কথা। কেন জানি না আমার ধারণা রেনকোট পরলেই যে কোনো মানুষকে কোনো ডিটেকটিভ বইয়ের চরিত্র বলে মনে হয়। অবশ্য মির্জা আলীকে সেরকম মনে হবার কোনো উপায় নেই, ওর মধ্যে কোনো রহস্য নেই। এবার যাচ্ছে দুটি মেয়ে, এদেরও সঙ্গে রেনকোট, তবু এদের পদক্ষেপ বেশ দ্রুত। আহা, এরা তো আর কালিদাসের কাব্য পড়েনি, তাই জানে না যে শনিভারে অলস গমনা হওয়া সুন্দরীদের একটি লক্ষণ। দুর্ভাগ্য করে পশ্চিমে জন্মেছে, তাই এসব আর জানবে কী করে? মেয়ে দুটি ইউরোপিয়ান না আমেরিকান, অনেকটা বিনা প্রমাণেই ওদের জার্মান বলে সন্দেহ হয় আমার। কদিন ধরেই আমার নিজের দেশ ভারতবর্ষে বসেই আমি জার্মান আতঙ্কে ভুগছি। বৃষ্টি একটু ধরে এসেছে, আর দেরি করা উচিত নয়। ট্রেনে দৌড় লাগালাম। তথাকথিত জার্মান মেয়ে দুটিকে পেরিয়ে আমি পৌঁছে গেলাম ট্যুরিস্ট সেন্টারে। প্রথমে একটা উঁকি দিয়ে দেখলাম চিঠির খোপগুলোতে। কারুর চিঠির লেখার কথা নয় আমাকে, কেউ হঠাৎ লিখবে না জানি, তবুও চিঠির জন্য একটা অসম্ভব লোভ থাকে। যদি সম্পূর্ণ অচেনা কেউ চিঠি লিখে জানতে চায় তুমি কেমন আছো, আমার নামে চিঠি নেই, তবু আমার নামের আদ্যাক্ষর দিয়ে যত লোকের পোস্টকার্ডে চিঠি এসেছে সেগুলো পড়ে পড়ে দেখতে লাগলাম। তেমন চিত্তাকর্ষক কিছুই নেই। একটা টেলিগ্রাম এসে পড়ে আছে দুদিন থেকে,
সেটা একবার খুলে দেখার দুর্দান্ত কৌতূহল হলো। হয়তো কোনো সাংঘাতিক খবর আছে এর মধ্যে, কিন্তু যার নামে টেলিগ্রাম সে হয়তো গিয়ে বসে আছে গুলমার্গে। 3 নম্বর কাউন্টারের সামনে একটু একটু গোলমাল শোনা যাচ্ছিল। হঠাৎ একজন মহিলা তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, ইয়েস, আই অ্যাম মিসেস চ্যাটার্জি। আপনি তার কি কোনো প্রমাণ চান? বাঙালি নাম শুনে ফিরে তাকাতেই হলো। কাউন্টারের সামনে সাদা রঙের সিল্কের শাড়ি, তার উপরে সাদা চাদর জড়ানো একজন মহিলা দাঁড়িয়ে। প্রথমেই চোখে পড়ে তার চুল, খোলা চুল পিঠের ওপর ছড়ানো, সমস্ত দেশ মহাদেশ জুড়ে। তার গ্রীবার ভঙ্গিতে রয়েছে তীক্ষ্ণ ধরনের তেজ। তিনি কাউন্টারের ওপর ঝুঁকে পড়েননি, তিনি দাঁড়িয়ে রয়েছেন সোজা। তিনি মোটেই বেশি বয়স নয় এমন যুবতী হলেও তার সঙ্গে রজনীগন্ধার দণ্ডের তুলনা দিলে ভুল হবে। তাকে বলা যায় কোনো বিদ্যুৎ চমকের মতন, কিংবা এই তুলনাটাও বুঝি ভুল হলো। ভুল হোক আর যাই হোক, মনে তো হলো ওই রকম। মেয়েটিকে ঘিরে বেশ ছোটোখাটো একটা ভিড় জমে গেছে। তিনি আবার ঈষৎ উঁচু গলায় বললেন, ইংরেজিতে, না, আমি আপনাদের কোনো অনুগ্রহ চাই না। আমি নিজেই নিজের দায়িত্ব নিতে পারবো, কিন্তু আপনারা আমাকে সব ঘটনা জানাতে চাইছেন না কেন? পর্যটক দপ্তরের একজন কর্মী বললেন, মাদাম, যা জানাবার তা তো আমরা আপনাকে জানিয়েছি। মহিলা বললেন, না, জানাননি, আপনারা দায়িত্ব এড়াবার চেষ্টা করেছেন। এই সময় আমি শুট করে সেখান থেকে সরে পড়লাম। প্রবাসে আমি বাঙালি সংসর্গ এড়িয়ে চলি পারতপক্ষে, এবং ইংরেজিতে ঝগড়া করা সুরে কথা বলা নারীদের থেকেও আমি দূরে থাকতে চাই। এখানকার মানুষজন অত্যন্ত ভদ্র, তাদের সঙ্গে চেঁচিয়ে কথা বলবার তোর কোনো দরকারই পড়ে না। চত্বর পেরিয়ে আমি চলে এলাম বুক স্টোরের দিকে। যে সদ্য তরুণটি ওই দোকানে বসে, তার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে। কাউন্টারে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আকবর আয়া? ছেলেটি হাত ঘড়ি দেখে বলল, अभी आ जाएगा, अंदर में आके बैठिए। 1:45 আগে যে বিমান ডাকে কাগজ আসে না তা আমি জানি, তবু একটু আগে আসি বই দেখার লোভে। ছেলেটি আমাকে ভেতরে বসিয়ে সব বইটই নাড়াচাড়া করার সুযোগ দেয়। ওকে একটা সিগারেট দিয়ে আমি চেয়ার টেনে বসলাম। চারপাশে ঝকঝকে সব নতুন বই। এই দৃশ্যটা চমৎকার লাগে। নতুন বইয়ের সুগন্ধ নাকে এসে ঝাপটা দেয়। সব কটি ইংরেজি বই এবং বিদেশে ছাপা। পৃথিবীর আর কোনো সভ্য দেশ কল্পনা করাই যায় না যেখানকার কোনো দোকানে সব বিদেশি বই থাকে, দেশের বই একটিও থাকে না। সৌম্যদর্শন ছেলেটির নাম শামীম। তার ফর্সা রঙের সঙ্গে গায়ের গাঢ় হলদে জামাটি খুব সুন্দর মানিয়েছে। সে টেবিল থেকে 8-10খানা বই তুলে নিয়ে বলল, স্যার, এগুলো দেখুন, নতুন এসেছে। আমি এ পর্যন্ত ওর দোকান থেকে একটা বইও কিনিনি, তবুও আমায় খাতির করে। নেড়ে চেড়ে দেখে 2টি বই বেশ পছন্দ হলো। আমি ওর চোখের দিকে তাকালাম। ও হেসে বলল, নিয়ে যান না। আমি বললাম, কাল ফেরত দেব। শামীম জানে আমি ওর নতুন বই ময়লা করে ফেলবো না। ওর দোকান থেকেই খবরের কাগজ কিনি, সেই কাগজে বইগুলো সাবধানে মুড়ে রাখি। এই সময় একটু আগে রাস্তায় দেখা সেই বিদেশি মেয়ে দুটি এসে কাউন্টারে দাঁড়ালো। পিকচার পোস্টকার্ড চায়। শামীম ব্যস্ত হয়ে উঠে গেল। না, আমার ধারণা ভুল। মেয়ে দুটি জার্মান নয়, কোনো ল্যাটিন জাতি। কথার মধ্যে একটা ত ভাব আছে। এবার ওদের পাশে এসে দাঁড়ালো 2টি মোটাসোটা লম্বা লোক। চকচকে টেরিলিনের জামা, সেই রকমই প্যান্ট, মাথার চুলে চটচটে তেল তেল ভাব। একজনের হাত ঘড়িতে সোনা রঙের ব্যান্ড। এই রকম ঘড়ির ব্যান্ডওয়ালা লোকেরা সব সময় সন্দেহজনক হয়। এই রকম কোনো লোকের সঙ্গে আমার কোনো দিন বন্ধুত্ব হবে না। বিদেশিনী দুটিকে প্রায় কোনোই দিয়ে সরিয়ে ওরা হুমড়ি খেয়ে পড়লো কাউন্টারের উপরে। ওরা কি কিনতে চাইবে আমি জানি। ট্যুরিস্ট গাইড ম্যাপ। এই ধরনের লোক একটা জায়গায় আসে নির্দিষ্ট কয়েকদিনের জন্য, তারপর বুভুক্ষুর মতো দৃশ্য দেখতে ছোটে। আজ এখানে, কাল সেখানে, বারবার জিজ্ঞাসা করে, ক্যা ক্যা দেখনে কা হ্যায়, যেন একটাও বাদ না পড়ে। কোনো পাহাড়ে চড়া, কোনো মন্দির বা কোনো হ্রদ অদেখা রয়ে গেলেই দারুণ ক্ষতি হয়ে যাবে।
দোকানদারের সহকারীর মতো আমি টেবিল থেকে ট্যুরিস্ট গাইড ম্যাপগুলো গুছিয়ে শমীমের হাতে দিলাম। শমীম আবার ঝকঝকে দাঁতে হাসল। ও কবিতা লেখে। ওর খুব ইচ্ছে ওর দু একটা কবিতা হিন্দি সিনেমায় গান হয়। আমি আজ পর্যন্ত ধর্মেন্দ্র কিংবা হেমা মালিনীর কোনো ফিল্ম দেখিনি শুনে ও একদিন স্তম্ভিত হয়ে গিয়েছিল। এখানে ধর্মেন্দ্রের একটা ডাকাতির ছবি 4 সপ্তাহ ধরে চলছে। কাউন্টার আবার ফাঁকা হয়ে গেলে শমীম জিজ্ঞাসা করল, আপনি আর কোথাও বেড়াতে গেলেন না? সংক্ষেপে উত্তর দিলাম, যাব। আর কতদিন থাকবেন? ঠিক করিনি কিছু। আমার দেশ ভালো করে দেখতে গেলে আপনাকে অন্তত 2 মাস থাকতে হবে। শামীমের দেশ যে আমারও দেশ তা সবসময় মনে থাকে না। না থাকার অনেক কারণ আছে। এর মধ্যে খবরের কাগজ এসে পড়ল। বান্ডিল খুলে শামীম প্রথম কাগজটা দিল আমাকে। টাটকা খবরের কাগজেরও একটা আলাদা গন্ধ আছে। পয়সা দিয়ে বেরিয়ে পড়লাম। এবার দেখি ট্যুরিস্ট সেন্টারের সিঁড়িতে সেই মহিলাকে ঘিরে বেশ বড় একটা ভিড়। সেই মিসেস চ্যাটার্জি, এবং তিনি কাঁদছেন। মহিলাটির পাশে এখন একটি 4-5 বছরের বাচ্চা মেয়ে। মেয়েটি টলটলে চোখ মেলে অবাক হয়ে চেয়ে আছে। মহিলাটি 2 হাতে মুখ ঢাকা দিয়েছেন, তবু তার আঙুলের ফাঁক দিয়ে ঝরে পড়ছে চোখের জল। তার ফোঁপানির শব্দ শোনা যায়। সব কান্নার পিছনেই একটা করে গল্প থাকে। বিশেষত কোনো শিক্ষিতা সুন্দরী মহিলার এরকম প্রকাশ্য দিবালোকে কান্নার দৃশ্য খুবই বিরল। সুতরাং গল্পটি বেশ রোমাঞ্চকর হওয়াই সম্ভাবনা। সেই গল্পটি জানার জন্য আমার কৌতূহল কিছুতেই দমন করতে পারলাম না। ভিড়ের পাশে গিয়ে দাঁড়ালাম। দেখি যে ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে সে আর কেউ নয়, সেই মির্জা আলী। সেই সুদর্শন যুবাকে দেখে তখন মনে হয় কোনো ইটালিয়ান ছবির নায়কের মতন। দেখে কে বুঝবে যে একটি সে হাউসবোটের বোকাশোকা সরল কর্মচারী মাত্র। দেখতে দেখতে ভিড় আরও বড় হলো। পর্যটন দপ্তরের কয়েকজন পদস্থ অফিসার ছুটে এলেন সেখানে। জলে পড়া মানুষের মতো অসহায় গলায় তারা প্লিজ ম্যাডাম, প্লিজ কাম ইনসাইড করতে লাগলেন। ভদ্রমহিলা মুখ থেকে হাতটা সরালেন। আশ্চর্য, তার মুখে দুঃখের চিহ্ন নেই, বরং অভিমান বা রাগের ছাপ। কোনো কারণে তিনি অপমানিত হয়েছেন মনে হয়। তেজস্বিনী নারীরা দুঃখের চেয়ে রাগ বা অপমানে হঠাৎ কেঁদে ফেলে। আস্তে আস্তে ভিড়টা ঢুকে গেল ঘরের মধ্যে। সেখান থেকে আলাদা একটা কামরায় কয়েকজন অফিসার ঘরের বাইরে ভিড়টাকে নিরস্ত করলেন। আমি লক্ষ্য করলাম মির্জা আলী কিন্তু ঠিক ভদ্রমহিলার পাশে পাশেই রয়েছেন। আমার একবার মনে হলো আমার বোধহয় জোর করে ভিড় ঠেলে ভদ্রমহিলার কাছে গিয়ে বাংলায় কিছু জিজ্ঞেস করা উচিত ছিল। উনি যদি কোনো বিপদে পড়ে থাকেন তাহলে হয়তো বাঙালি দেখে। কিন্তু আমি ভিড়ের মধ্যে আরও কয়েকজন বাঙালি দেখেছিলাম। বাঙালি এমন কিছু দুর্লভ প্রাণী নয়, পৃথিবীর সব জায়গাতেই তাদের দেখতে পাওয়া যায়। সুতরাং ওই মহিলার ত্রাতার ভূমিকা আমাকেই যে নিতে হবে তার কোনো মানে নেই। বেরিয়ে এলাম বাইরে। গল্পটা জানা হলো না। কিছুক্ষণ আগেই ভদ্রমহিলা বেশ দর্পের সঙ্গে কথা বলছিলেন ইংরেজিতে। তারপরেই হঠাৎ এমন বাঙালি কান্না, ঠিক যেন মেলানো যায় না। সঙ্গে শুধু ওইটুকু বাচ্চা মেয়ে, আর কোনো পুরুষ মানুষ কই? কি হয়েছে ওর? টাকা হারিয়ে গেছে? সেটা খুব একটা বড় সমস্যা হবে না। শুনেছি এখানকার পর্যটন দপ্তর এতই ভদ্র যে বিশ্বাস করে টাকা ধারও দেয়। আর বেশি চিন্তা করার সময়ও পেলাম না। আবার মেঘ নিচু হয়ে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। কাছেই 2-3টে ট্যাক্সি খালি আছে, কিন্তু শুধু একটা খবরের কাগজ কিনতে এসে ট্যাক্সি ভাড়া দেওয়া উচিত নয়। দ্রুত হাঁটলাম বাস রাস্তার দিকে। এখানকার বাসগুলো বেশ মজার। বাসে কোনো টিকিট নেই, কখন ছাড়বে কোথায় থামবে তারও ঠিক নেই। ভর্তি হলে ছাড়ে, আবার পথের মাঝখানে যে কোনো জায়গায় অনুরোধ করলে থেমে পড়ে। কলকাতায় এমন ব্যবস্থা কল্পনাও করা যায় না, কিন্তু এখানে এই বেনিয়মই বেশ তো চলছে, কোনো অসুবিধা নেই। খবরের কাগজটা সাবধানে ভাঁজ করে রাখলাম। বাসে কোনো সহযাত্রী ওটা দেখলেই হাত বাড়াবে। নতুন খবরের কাগজ আমার আগেই অন্য কেউ পড়বে, এটা আমার একদম পছন্দ নয়। সৌভাগ্যবশত
বড় রাস্তায় এসে দাঁড়াতেই হজরতবালের বাস পাওয়া গেল এবং একটা বসার জায়গা। বাসের ভেতরটা বেশ আরামদায়ক গরম। পর্ব 2। সবাই বলেছিল নাগিন লেক বেশ নিরিবিলি এবং শান্ত জায়গা। যারা চুপচাপ সময় কাটাতে চায় তাদের পক্ষে ওই জায়গাটিই আদর্শ। কিন্তু আমার অভিজ্ঞতা সুখকর নয়। প্রথম রাত্রে এখানে এসে পৌঁছতেই পর্যটন দপ্তরের এক সহকারীকে বলেছিলাম, নাগিন লেকে একটা ভালো জায়গা ঠিক করে দিন তো। সহকারীটি তৎক্ষণাৎ পাশের একজন লোকের দিকে হাত দেখিয়ে বললেন, এই তো, এর সঙ্গে যান না। আমি জিজ্ঞেস করলাম, বিশ্বাসী তো? তিনি বললেন, নিশ্চয়ই। এখানে এদের নাম সকলেরই রেজিস্ট্রি করা আছে আমাদের খাতায়। কোনো অভিযোগ থাকলে জানাবেন, তাহলে এদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তবু আমি সাবধানতার জন্য সেইখানেই টাকা পয়সার ব্যাপারটা ঠিক করে নিলাম, কোনো ক্রমেই পরে যেন বেশি টাকা চেয়ে না বসে। হাউস বোটের প্রতিনিধিটির নাম হাবিব মোহাম্মদ। মির্জা বা শামীমের মতোই শুভের সুদর্শন এবং বিনীত মৃদুভাষী। আমার সুটকেসটা হাতে তুলে নিয়ে সে জিজ্ঞাসা করেছিল, স্যার, আপনার আর কোনো মালপত্র নেই? আর শুধু রয়েছে একটা ঝোলা, সেটা আমার কাঁধে। হাবিবকে নিয়ে আমি পর্যটন দপ্তর থেকে বেরিয়ে এসেছিলাম। রাত তখন 9:30। এর মধ্যেই রাস্তাঘাট একেবারে ফাঁকা। হাবিব জিজ্ঞাসা করেছিল, স্যার, ট্যাক্সি নেবেন তো? নতুন লোক দেখলেই যে ট্যাক্সিওয়ালা ঠকায় এ আমার জানা আছে। এখান থেকে কতটা দূর? 8-9 মাইল হবে। এত দূরের রাস্তা হেঁটে যাওয়া যায় না। সারাদিন বাসে বসে থেকে শরীরটা বেশ ক্লান্ত। যদিও ট্যাক্সি চড়ার বাবুগিরি আমার পোষায় না, তবু প্রথম রাত্রিরে খানিকটা বিলাসিতা করায় দোষ নেই। 2-3টি ট্যাক্সি দরাদরি করে 11 টাকায় রফা হলো একজনের সঙ্গে। ট্যাক্সি এসে থামলো ঘুটঘুটে অন্ধকার একটা মাঠের মধ্যে। একটু চোখ সহিয়ে নেবার পর দেখতে পেলাম দূরে জলের ওপরে কয়েকটা আলোর বিন্দু। খানিকটা হেঁটে আসার পরে হাবিব বলল, দাঁড়ান, শিকারা আনছি। দূরে কোথাও রেকর্ডে জ্যাজ সঙ্গীত বাজছে। আকাশে কালি গোলা মেঘের সামান্য নাড়াচাড়া পর্যন্ত নেই। এখানে এই অপরিচিত জায়গায় আমি একা দাঁড়িয়ে, ঠিক যেন মনে হয় অন্ধকারের মধ্যে আমি অদৃশ্য হয়ে গেছি। হাবিব যদি আর না আসে। না, সে এলো একটু বাদেই। ছোট নৌকায় চেপে একটুক্ষণের মধ্যে হাউসবোটে পৌঁছালাম। হাউসবোটের নাম সানডাউনার, একটি বানান ভুল সমেত। ভেতরে আর কোনো মানুষজন নেই। শেষের দিকের ঘরটি আমাকে দেওয়া হলো। মেঝেতে কার্পেট পাতা, পরিচ্ছন্ন বিছানা, পাশেই বাথরুমের কল খুললেই জল পড়ে। বেশ পছন্দ হয়ে গেল। জামা প্যান্ট না বদলেই টান টান হয়ে শুয়ে পড়েছিলাম বিছানায়। সারাদিন বাঁশের ঝাঁকুনিতেই হাড় মজ্জায় পর্যন্ত ব্যথা হয়ে গেছে। প্রায় 10 ধরে নানা জায়গায় টোটো করছি, এমন নরম বিছানায় অনেক দিন শুইনি। হাবিব জিজ্ঞেস করলো, সব খানা বানাবো? আমি বললাম, না, আগে 1 কাপ চা নিয়ে এসো। চা এসে পৌঁছবার আগেই অন্য লোকের গলার আওয়াজ শুনলাম। হাউসবোটের পাশে শিকারা এসে লাগলো। কাঠের পাটাতনে মচমচ শব্দ হলো। মেম সাহেবী গলায় কে যেন বলল, পেছনের ঘরের আলো জ্বলছে, কেউ এসেছে। হয় আমরা থাকবো অথবা সে চলে যাবে। কথাটা বুঝেছ? হয় আমরা থাকবো অথবা সে কাল সকালের মধ্যেই। কে কাকে এইসব কথা বলছে আমি খেয়াল করিনি। আমি স্থির নয়নে ওপরের দিকে চেয়ে আলস্য ভাঙছিলুম। কথাগুলো কানে আসছিল এইমাত্র। টের পেলুম পাশের ঘরে কারা এসে ঢুকলো। নারী কণ্ঠ শুনলে পুরুষ মাত্রই একটু চাঞ্চল্য জাগে। মুখটা কিংবা চেহারাটা দেখার জন্য ব্যাকুলতা শুরু হয়ে যায়। গলার আওয়াজ শুনেই বোঝা গেছে বয়স বেশি নয়, 20 থেকে 25-এর মধ্যে। মেম সাহেবের সঙ্গে অন্য একজন আছে। কাকে এমন বকাবকি করছিল? যাকে, এক হাউসবোটে আসছি যখন নিশ্চয়ই আলাপ হবে কাল সকালে। পাশের ঘরে জিনিসপত্র ফেলার ধূপ ধাপ শব্দ হচ্ছে। এত নির্জন রাত যে যে কোনো শব্দই প্রবল মনে হয়। সাহেব মেমরা তো সাধারণত বেশি শব্দ পছন্দ করে না। আজকাল সব কিছুই বদলে গেছে। মনে হচ্ছে যেন মেয়েটি ছেলেটিকে বকছে।
একটু পরেই আমার ঘরের দরজার সামনে কেউ বলল, ওর সঙ্গে কথা বলা দরকার। আর একজন বলল, না না ছেড়ে দাও। কেন ছাড়বো, আমাকে বলতে দাও। এখন থাক। নো, ইউ স্টে বিহাইন্ড ইফ ইউ লাইক। তারপরেই মিম গলার প্রশ্ন, মে উই কাম ইন? আমি ধর্মর করে উঠে বসলাম। জামার বোতামগুলো খোলা ছিল, লাগিয়ে নিলাম তাড়াতাড়ি। সাহেব মিম বলে কথা, যথোচিত সম্ভ্রম দেখাতে হবে। পর্দা সরিয়ে বললাম, ইয়েস কাম ইন। ছেলেটি ও মেয়েটির বয়স 24-25-এর বেশি নয়। ছেলেটি পরে আছে খাঁকি হাফ প্যান্ট ও উলের গেঞ্জি। মেয়েটির গায়ে একটি পাতলা ফ্রক, তার নিচে অন্তর্বাস কিছু নেই। এখানে শীত এখনো তীব্র না হলেও আমাদের একটা সোয়েটার লাগে, ওদের সে ব্যাপারে ভ্রক্ষেপ নেই। ওদের দুজনের বিবর্ণ মুখ এবং জ্যোতিহীন চোখ দেখলেই বোঝা যায় ওরা বটিকা সেবী, এখন কোনো বটিকার নেশায় রয়েছে। দরজার বাইরে হাবিব এসে দাঁড়িয়েছে। বিনা ভূমিকায় পুরুষটি আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো বাচ্চা ছেলেকে আমাদের ঘরে ঢুকতে দেখেছ? আমি হকচকিয়ে গিয়ে উত্তর দিলাম, না তো। এবার মেয়েটি বলল, তুমি কোনো বাচ্চা ছেলেকে আমার ঘর থেকে চুপি চুপি বেরোতে কি দেখেছ? না, আমি তো এই একটু আগে এসেছি। পিছন থেকে হাবিব ব্যস্তভাবে তার ভাঙা ইংরেজি আরও ভেঙে বলল, স্যার না, এখানে আর কেউ আসে না, কেউ আসতে পারে না। তাছাড়া আমাদের ফ্যামিলিতে কোনো বাচ্চা ছেলেই নেই। মেয়েটি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমার দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, তুমি সেরকম কারুকে দেখোনি? অদ্ভুত, তাহলে আমাদের ঘর থেকে যে $50 চুরি গেছে তা কি করে ব্যাখ্যা করা যায়? নিশ্চয়ই ঘরে কেউ ঢুকেছিল, তুমি কারুকে দেখোনি? আমি বললাম, আমি তো এই একটু আগে এসেছি, ঘর থেকে একবারও বেরোয়নি, আমি দেখব কি করে? তোমাদের ঘর কি বন্ধ ছিল না? আমরা কখনো ঘর বন্ধ রাখি না। আমাদের $50 চুরি গেছে, আমরা কালই পুলিশে খবর দেব, ছাড়ব না। মেয়েটির কণ্ঠস্বর অসম্ভব তীক্ষ্ণ। সে আমার মুখের দিকে ভালো করে তাকায়নি, কথা বলছে দেয়ালের দিকে চেয়ে। তার মুখ ভর্তি অহংকার। একসময় তার মুখখানি বেশ সুশ্রী বলেই মনে হয়েছিল, কিন্তু ওই অহংকার এবং চোখের জ্যোতিহীনতা যেন তার রূপ কেড়ে নিয়েছে। আমি তাদের ব্যবহারের মর্ম কিছুই বুঝতে পারছিলাম না। কেন তারা এত রেগে আছে? $50 চুরি যদি গিয়েও থাকে, তার সঙ্গে বাচ্চা ছেলের কি সম্পর্ক? হাবিব আবার কিছু বলার চেষ্টা করতেই মেয়েটি তাকে ধমক দিয়ে বলল, ছাড়বো না বুঝলে, ঠিক পুলিশে খবর দেব। তারপর মেয়েটির পেছন ফিরে গট গট করে চলে গেল। মেয়েটির অনুসরণ করলো ছেলেটি। হাবিব আমার ঘরে ঢুকে চায়ের কাপ রাখলো ড্রেসিং টেবিলে। তারপর অপরাধীর মতো চুপ করে রইল। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার হাবিব, এখানে টাকা চুরি হয়? হাবিব কাতরভাবে বলল, না সব, আমি আল্লাহর নামে শপথ করছি, এখান থেকে কেউ কোনো দিন এক পয়সা নেয়নি। সব, আমি অনেক সাহেব মেম দেখেছি, কিন্তু এদের মতো এমন পাগল আর দেখিনি। এরা একদম পাগল, অন্য কোনো মানুষ সহ্য করতে পারে না। এরা কি জাত? ক্যানাডিয়ান। এরা 10 দিন ধরে এখানে আছে। আমি চুপ করে রইলুম। হাবিব নিঃশব্দে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আমার খেয়াল হলো আমি চায়ের কাপে একবারও চুমুক দিইনি। ঘরের মাঝখানে সেই এক জায়গায় দাঁড়িয়ে আছি তখন থেকে। আমার মাথায় রক্ত চলে গেছে, রাগে আমার সারা গা জ্বলছে। ওই সাহেব মেম দুটো এসে হঠাৎ আমার সঙ্গে এইরকম ব্যবহার করলো কেন? আমি কি ওদের দেশে গিয়ে কারোর সঙ্গে এরকম ব্যবহার করতে সাহস পেতাম? ওরা ভেবেছে কি সাহেব মেম বলে কি মাথা কিনে নিয়েছে? সুটকেস খুলে আমি ব্র্যান্ডির বোতলটা বের করলাম। তার থেকে দুটো বড় বড় চুমুক দেবার পর সারাদিনের ক্লান্তি জড়তা কেটে গিয়ে শরীরে একটা চাঙ্গা ভাব এলো। আমার চোখে লালচে ভাব দেখা দিল, নাসারন্ধ্র স্ফীত হলো, আঙুলগুলোর ডগায় শিরশিরানি এলো। আমি ঠিক করলাম ওদের ক্ষমা চাইতে হবে। ওদের ঘরের দরজার সামনে গিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলাম, ভেতরে আসতে পারি? ছেলেটি বলল, ইয়েস। পর্দা সরিয়ে দেখলাম মেয়েটি ছেলেটির কোলের ওপর বসে আছে। আমাকে দেখেও এক চুল নড়ল না। আমিও দ্বিধা করলাম না। ছেলেটির দিকে তাকিয়ে বললাম, তোমরা আমার ঘরে গিয়ে হঠাৎ এরকম ব্যবহার করলে কেন? ছেলেটি বলল,
আমাদের টাকা চুরি গেছে তাই জানতে চাইলাম তুমি কিছু জানো কি না। আমি কি করে জানবো, আমি একটু আগে এসেছি। তাহলে তো ব্যাপার সেখানেই ফুরিয়ে গেল। না, ফুরিয়ে গেল না। হাবিব বলছে এদের পরিবারে কোনো বাচ্চা ছেলেই নেই। তাহলে এখানে কোনো বাচ্চা ছেলে আসবে কি করে? তোমরাই বা আমাকে সে কথা জিজ্ঞেস করো কেন? মেয়েটি বলল, আমাদের টাকা চুরি গেছে সেটা তো সত্যি। আমি বললাম, তাই তোমরা জানতে চেয়েছিলে টাকাটা আমি নিয়েছি কি না? ছেলেটি তাড়াতাড়ি বলে উঠল, না না, সেই কথা তোমাকে বলবো কেন? তুমি কোনো খবর জানো কি না? তোমাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি যতদূর জানি, অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে গেলে আত্মপরিচয় দেওয়াই তোমাদের নিয়ম। কিন্তু তোমরা যেভাবে আমার ঘরে ঢুকে কথা শুরু করলে, তাতে তোমাদের কোনো সভ্য দেশের মানুষ বলে মনে হয় না। ছেলেটি কাঁধ ঝাঁকালো শুধু। আমি আবার বললাম, শুনেছি তোমরা ক্যানেডিয়ান। সৌভাগ্যবশত তোমাদের দেশের আরও কয়েকজন নারী পুরুষের সঙ্গে আমার পরিচয় আছে এবং তারা অত্যন্ত অমায়িক ও ভদ্র। তাদের না চিনলে তোমাদের দেশটা সম্বন্ধে আমার তো খারাপ ধারণা হয়ে থাকতো। ছেলেটি এবার মৃদু গলায় বলল, আমরা দুঃখিত। নিশ্চয়ই দুঃখিত হওয়া উচিত তোমাদের। আমরা সত্যিই দুঃখিত। আমরা দুঃখিত। তোমার সঙ্গে আমরা ইচ্ছে করে খারাপ ব্যবহার করতে চাইনি। আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম। মনে মনে বেশ একটা তৃপ্তির ভাব। খুব গায়ের ঝাল ছেড়ে এসেছে। ব্যাটাদের দিয়ে ক্ষমা চাইয়ে ছেড়েছি তো। নিজের ঘরে এসে ব্র্যান্ডের বোতলে আর একটা চুমুক দিতেই পাশের ঘরে মেয়েটি সরু গলায় হি 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 করে হাসতে থাকলো। এবার চড়াত করে রাগ চড়ে গেল আমার। এ তো অপমানের হাসি নয়, ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে বিদ্রূপ করছে। আমারই দেশে বসে দুটি বিদেশি খারাপ ব্যবহার করবে আমার সঙ্গে। মনে হলো মুখের কথাই যথেষ্ট নয়, ওদের মার দেওয়া দরকার। দুটো মাদকখোর ছ্যামড়া ছেমড়িকে মারার জন্য বেশি গায়ের জোর লাগে না। ওদের মাথা দুটো ঠুকে দিয়ে বলবো, যা এদেশ থেকে যা। সত্যিই ওদের ঘরের দিকে ফিরে যাচ্ছিলাম, এই সময় হাবিব এসে ঢুকলো। মেঝের ওপর বসে পড়ে বলল, সব দুটো কথা বলবো, রাগ করবেন না। আমি বললাম, আগে বলো, সত্যি ওদের টাকা চুরি গেছে? না সব একদম মিথ্যে কথা, আল্লাহর কিরে দিয়ে বলছি। ওরা তাহলে ওরকম বলছে কেন? বললাম না সব, ওরা একদম পাগল। এই তো নাগিন লেকে কত বোট আছে, অনেক সাহেব আছে, কেউ এদের মতো নয়। এরা কারুর সঙ্গে কথা বলে না, সারাদিন বোটের মধ্যে নাঙ্গা হয়ে থাকে। কি হয়ে থাকে? নাঙ্গা সব, একদম নেকেড, আর দাওয়াই খায়, কেতাব পড়ে। আজ আপনি এসেছেন তো তাই রেগে গেছে। ওরা এখন বলছে পুরো বোটটা ভাড়া নেবে। পুরো বোট মানে? আমার ঘরটাও? তাই তো বলছে এখন। তার মানে আমি এ ঘর ভাড়া নিয়েছি, এ ঘর এখন আমার, ওরা কি করে নেবে? তুমি আগে আমাকে কেন সে কথা বলনি? সব, ওরা তো আগে পুরো বোট নেয়নি, এতদিন এ কামরা খালি ছিল। ওরাও টাকা দিচ্ছে, আমিও টাকা দিচ্ছি। আমি আমার কামরা ছাড়বো কেন? ওদের পছন্দ না হয় ওদের চলে যেতে বলো। সব, আপনি যদি বলেন আমি এক্ষুনি ওদের লাথ মেরে ভাগিয়ে দেব। আমরা কখনো নিমক হারামি করি না। আপনি মেহমান, আপনি যতদিন খুশি থাকুন, ওদের ভাগিয়ে দেব সব। তবে ওরা ডাবল টাকা দেয়। ডবল টাকা দেয়? হ্যাঁ সব। ওই স্লিপিং ব্যাগটা দেখছেন, ওটাও ওরা দিয়েছে। একটা চকচকে স্লিপিং ব্যাগ বিছানার উপর পাতা ছিল, দেখলেই বোঝা যায় জিনিসটা বিদেশি। আমি সেটার উপরেই বসেছিলাম, ঘেন্নায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। হাবিব বলল, সাহেব লোক বেশি টাকা দেয়, বহুত চিজ এইসাই আমাদের দিয়ে যায়। একবার যদি এই সাহেবদের আমার বোট থেকে তাড়িয়ে দিই, তাহলে আর কখনো কোনো সাহেব লোক আমার বোটে আসবে না। তবু আপনি বলুন, আমি এক্ষুনি ওদের তাড়িয়ে দিতে পারি। আপনি ট্যুরিস্ট ডিপার্টে গিয়ে কমপ্লেন করলে আমার লাইসেন্স চলে যাবে, 2 বছর কোনো কাম পাবো না। এখানকার গভর্নমেন্ট খুব কড়া। সব, তাহলে আপনিই থাকুন, আমি ওদের তাড়িয়ে দিই। আমি চুপ করে রইলাম, এক্ষুনি আর কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। হাবিব বলল, আর এক কাম করা যায়, কাছেই আমার কাকার বোট, সে বোট এর চেয়েও বড়িয়া,
সেখানে থাকতে পারেন, এর থেকে অনেক বেশি আরাম পাবেন। টাকা এখানে যা দিতেন ওখানেও তাই দেবেন, আমি নিজে আপনাকে পৌঁছে দিয়ে আসব। অর্থাৎ অপমান সহ্য করেই চলে যেতে হবে আমাকে। কেন? এটা আমার দেশ, আমার ন্যায্য অধিকার নেই? এখন আমি গোয়ারের মতো বলতে পারি, না আমি যাব না, ওদের তাড়াও। তার ফলে কি হবে? আমি ওদের মতো বেশি টাকা দিতে পারবো না, ওদের মতন সব দামি দামি জিনিস উপহার দিয়ে যেতে পারবো না। আমি তবু জোর করে হাবিবকে ওদের দিয়ে বিদায় দিতে পারি। তারপর হাবিব সবসময় আমাকে নীরব অভিশাপ দেবে। ওর অনেক আয় কমে গেলেও কিছুতেই আমাকে আন্তরিকভাবে খাতিরও করবে না। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, তাই হবে, আমি চলে যাব। হাবিব অত্যন্ত বিনীত হয়ে বলল, সাব, আপনি আমার ওপর রাগ করলেন না তো? আপনি এখনও বলুন, আপনি যদি চান আপনি থাকবেন, ওরা চলে যাবে। বাঙালিরা খুব শরীফ আদমি হয়, আগে অনেক বাঙালি আসতো, আমার বাপ দাদার কাছে শুনেছে। তাকে থামিয়ে দিয়ে বললাম, চলো, আমি এখনই যাব তোমার সেই কাকার বোটে। অন্য কোথাও তো আর এত রাত্রে যাওয়া যাবে না। ওই ক্যানেডিয়ান যুগলের কাছে আমি হেরে গেলাম, ওদের সাদা চামড়া, তাই ওরা জিতবেই। না, শুধু সাদা চামড়া কেন, টাকাটাই আসল, টাকায় যেতে। একজন কোনো মারোয়ারি যদি এরকম অভদ্রভাবে পুরো বোটটা ভাড়া নিতে চাইতো, তখন আমি কি করতাম? বেশি অর্থ থাকলে কি মানুষ বেশি অভদ্র হয়? সেরকম তো কথা নয়। ঐশ্বর্য থেকে আসে আভিজাত্য, সূক্ষ্ম ভদ্রতা, সভ্যতা, শিল্পরুচি। এরকম তো অভিজাতদের কাছ থেকেই দেখে এসেছি। তবে দু এক পুরুষে এসব হয় না। এইসব ক্যানাডিয়ান, আমেরিকান বা ব্যবসায়ী মারোয়ারিরা দু এক পুরুষে বড় লোক। টাকার আঁচটাই এদের গায়ে লেগেছে, ঐশ্বর্যের আঁচ লাগেনি। যাওয়ার আগে ছোকরাটিকে একটা অন্তত ঘুষি মেরে যাওয়া উচিত নয় আমার? ছেলেটির চেয়ে মেয়েটির ওপরই রাগ আমার বেশি, কারণ তার কথার মধ্যেই ছিল বেশি ভুল। কিন্তু মেয়েদের গায়ে তো হাত তোলা যাবে না। এছাড়া ভারতীয়দের বিখ্যাত ভদ্রতাবোধ, অতিথির প্রতি মর্যাদা, ফরেন এক্সচেঞ্জ, কানাডায় আমার এক আত্মীয়, এইসব চিন্তা আমার মাথার মধ্যে জট পাকিয়ে গেল। আমি ওদের ক্ষমা করে দিলাম, অক্ষমের ক্ষমা। শিকারায় চেপে চলে এলাম হাবিবের কাকার বোটে। এখানেও বসবার ঘরে জ্যাজ বাজনা চলছে। আমি ঢুকলাম খাবার ঘর দিয়ে। বোটের মালিক এক বৃদ্ধ ঝুঁকে পড়ে অভিবাদন করে বলল, আমি সব শুনেছি সাব। ছি ছি, কী অন্যায় কথা। আমি বহুত সাহেব মেম দেখেছি, কিন্তু এরকম বেহুদা আদমি আর কখনো দেখিনি। আপনি চলে এসে ভালোই করেছেন সাব, ওরা পাগল, আপনাকে জ্বালিয়ে মারত। আমি মনে মনে বললাম, পাগল হোক আর বেহুদাই হোক, তাদের যদি টাকা থাকে তাহলে খাতির করতেই হয়, তাদের তাড়িয়ে দেওয়া যায় না। বৃদ্ধটি আবার বলল, সাব, আপনি তো বাঙালি, আগে এখানে বহুত বাঙালি আসতো, বাঙালিরা খুব আচ্ছা আদমি হয়, এত ভালো ব্যবহার। বুঝলাম বাঙালির প্রশংসা করে আমার মন ভেজানোর চেষ্টা করছে। নির্লিপ্ত গলায় বললাম, আমার ঘরটা দেখিয়ে দাও, আর আমার খাবার আমার ঘরে পাঠিয়ে দাও। আগের বোটের তুলনায় এখানে আমার ঘরটা ছোট। খাটের একটা পায়া নড়বড়ে, কম্বলের এক পাশে একটা গোল পোড়া দাগ, ড্রেসিং টেবিলের আয়নার কাঁচটা ফাটা। যাক, আজ রাতটা তো এখানেই কাটুক, কাল সকালে উঠে কি করা যায় দেখা যাবে। একটু বাদে ডিমের ঝোল আর ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙল বিকট শব্দে। মনে হলো যেন কাঠের বারান্দা দিয়ে দুটো দৈত্য দৌড়ে গেল। কাঠের ওপর দিয়ে কেউ হাঁটলেই বেশ মচমচ শব্দ হয়, কিন্তু এত জোরে শব্দ! উঠে এসে দরজা খুলে উঁকি দিলাম। খাবার ঘরের সামনে একটি দৈত্যাকার মানুষ দাঁড়িয়ে আছে। এও সাহেব, এত বিরাট শরীর হলেও মুখখানি খুব সরল আর কোমল। বোঝা যায় বয়স বেশি নয়, 20-21 হবে। ছেলেটি আমাকে দেখে নিজে থেকেই বলল, সুপ্রভাত, তুমিই তো কাল রাত্রে এসেছো? আমি বললাম, সুপ্রভাত, হ্যাঁ, আমিই কাল রাত্রের আগন্তুক। ছেলেটি বলল, তোমার এত দেরি করে ঘুম ভাঙে? শিগগির বাইরে এসো, দেখো বাইরেটা কি চমৎকার, আজ বৃষ্টি নেই, কুয়াশা নেই, পরিষ্কার আকাশ। ছেলেটির কথার মধ্যে একটা বেশ আপন করা ভাব আছে, শুনতে ভালো লাগে, যদিও তার ইংরেজি ভাঙা ভাঙা। আমি বললাম, আসছি, একটু পরেই আসছি।
গত রাত্রে সেই বৃদ্ধটি বাইরে থেকে আমার জানলায় উঁকি দিয়ে বলল, সাব, আপনাকে চা দিইনি, কটার সময় বেডটি দিতে হবে? কাল তো বলেননি কিছু। নিয়ে এসো, এখন নিয়ে এসো। ঘড়িতে দেখি 7:30 বাজে। এমন কিছু দেরি করে তো উঠিনি। এর চেয়ে তাড়াতাড়ি কোনো ভদ্রলোকের ঘুম ভাঙে না। কিছুক্ষণের মধ্যে চা খেয়ে মুখ টুক ধুয়ে বাইরে এলাম। গত রাত্রের তিক্ত অভিজ্ঞতাটি অনেকখানি ফিকে হয়ে গেছে, তবু মনে মনে ঠিক করে রেখেছি আজই এ পাড়া থেকে হাওয়া হয়ে যাব। যুবক দৈত্যটি তখনও খাবার ঘরে দাঁড়িয়ে একটা টিনের কৌটো কেটে কী সব যেন বার করছে। আমায় দেখে হাত বাড়িয়ে বলল, আমার নাম অমুক, আমি জার্মানির মিউনিক থেকে আসছি। আমি তার হাত ঝাঁকুনি দিয়ে বললাম, আমার নাম অমুক, আমি কলকাতা শহর থেকে আসছি। ছেলেটির নাম বেশ দুর্বোধ্য ধরনের, আমি ঠিক বুঝতে পারলাম না। ছেলেটির কানে আমার নামটাও নিশ্চয়ই দুর্বোধ্য লাগলো, কিন্তু কলকাতার কথা শুনে সে বিস্মিতভাবে তাকিয়ে বলল, কলকাতা? সে তো অনেক দূর। আমি বললাম, হ্যাঁ, তবে মিউনিখের থেকে দূরে না। ছেলেটি বলল, আমি আর আমার এক বন্ধু এসেছি। তুমি একলা এসেছ? হ্যাঁ, ওই যে আমার বন্ধু, পরে নিশ্চয়ই তোমার সঙ্গে আলাপ হবে। ওর বন্ধু বসবার ঘরে বারান্দায় উবু হয়ে বসে কয়েকটি স্থানীয় ছেলে মেয়ের মাছ ধরা দেখছে। তার এমনি সাধারণ ছোটোখাটো চেহারা। তাহলে দ্বিতীয় দ্বৈতটি কোথায়? তাকে দেখেছিলাম বেশ কিছুক্ষণ পরে। তার আগে আমিও এগিয়ে গেলাম বোটের দিকে সামনের বারান্দায়। উবু হয়ে বসে থাকা ছেলেটি তেমন আলাপি নয়, সে শুধু বলল একবার হ্যালো। আমিও প্রত্যুত্তরে তাই জানিয়ে একটা সিগারেট ধরিয়ে রেলিংয়ে ভর দিলাম। নাগিন হ্রদের জল ডাল হ্রদের চেয়ে অনেক পরিষ্কার, যদিও তলায় প্রচুর ঝাঁঝি আছে। মসৃণ কালচে নীল জল, সেদিকে তাকালেই একটা গভীর অথচ শান্ত অনুভূতি হয়। একপাশে কিছু পদ্ম ফুটে আছে, কয়েকটি ছোট ছোট নৌকায় স্থানীয় ছেলেমেয়েরা মাছ ধরছে। বেশ মাছ এখানে। মাঝে মাঝে বড়শির টানে মাছ ছুটে আসছে চটাস চটাস করে। বেশি বড় নয়, 300-400 গ্রাম। জার্মান ছেলেটির নিজেরও মাছ ধরার নেশা, কারণ সে এই দৃশ্য দেখছে খুব আগ্রহের সঙ্গে। আমি একবার তির্যকভাবে ডান দিকে আমার গত রাত্রে পরিত্যক্ত হাউসবোটটির দিকে তাকালাম। সেটা এখান থেকে দেখা যায়, কিন্তু ক্যানেডিয়ান দম্পতি কিনা জানি না, আজকালকার এক ঘরে সহবাসকারী 2 নরনারী সম্বন্ধে এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। কোনো চিহ্ন নেই বাইরে। তবু সেই বোটটার দিকে তাকিয়ে আমার গাটা রাগে পুড়ল। ওদের মুখ দর্শন করতে চাই না আর। দুপুরে গিয়ে শ্রীনগরে কোনো হোটেল ঠিক করে আসতে হবে। এই হ্রদ ও হাউসবোটগুলি ছাড়িয়ে দূরে আকাশের গায়ে এক সুমহান দৃশ্য নিবদ্ধ হয়ে আছে। দুদিকে যত দূরে চোখে যায় সারি সারি পর্বত শিখর তুষার ঢাকা। সকালবেলার রোদে সেগুলিতে সোনার আভা লেগেছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার মনের ছোটোখাটো দুঃখ ও ক্ষোভ দূর হয়ে যায়। এক অদ্ভুত সুন্দর রকমের গাম্ভীর্য এসে মনকে ছেয়ে ফেলে। এই সেই পীর পাঞ্জাল পর্বতমালা। এরই একটি শৃঙ্গের পেটের ভেতরের গহ্বর দিয়ে আজকাল শ্রীনগরে আসতে হয়। আসবার সময় খুব কাছ থেকে একে দেখেছি। এখন খানিকটা দূরত্বে এর বিশালত্ব ও ব্যাপ্তি আরও বেশি করে চোখে পড়ে। খুব সুন্দর কোনো ছবি একটু দূর থেকেই দেখতে হয়। পৃথিবীর নানা প্রান্তে আমি অনেক অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখেছি, কোনো দৃশ্যই আর কোনোটির তুলনায় শ্রেষ্ঠ বলে মনে হয় না। তবে এই বরফ ঢাকা পাহাড়ের মধ্যে একটা চিরায়তের স্পর্শ আছে। এই পৃথিবীতে পাহাড়ই সবচেয়ে প্রাচীন। মানুষের জন্মের বহু আগে থেকে এইসব পর্বত মাথায় তুষার মুকুট নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো একদিন আবার মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে, তবু এরা থাকবে। সমুদ্রও এমনই প্রাচীন, এমনই চিরন্তন, কিন্তু সমুদ্র দর্শনে সে অনুভূতি জাগে না, অন্তত আমার। পর্বতই আমার অয়স্কান্ত মণি। হ্রদের জলে ঝপাং করে একটা শব্দ হতে আমার ঘোর ভাঙল। কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে নৌকা থেকে জলের মধ্যে লাফিয়ে পড়ছে। এখানকার ছেলেমেয়েরা সবাই টুকটুকে ফর্সা, টানা টানা চোখ, মাথা ভর্তি অযত্নের চুল, ঠিক দেব শিশুদের মতো দেখায়। নিরীহ জার্মান ছেলেটি উঠে দাঁড়িয়েছে। এত কাছাকাছি কেউ থাকলে 2-1 কথা বলা উচিত বলে আমি বললাম, এই ছেলে মেয়েরা কত অল্প বয়স থেকে সাঁতার জানে, ভারী চমৎকার দেখাচ্ছে, তাই না? ছেলেটি যেন থতমত খেয়ে গেল। তারপর বলল, ইয়েস, আই সুইম, বাট নট হিয়ার, নো সুইম।
আমি জিজ্ঞেস করলাম, এখানে কতদিন এসেছে? হোয়াট? আমি আমার প্রশ্নের পুনরুক্তি করলাম। সে বলল, 2 মাসের বেশি। কি? এখানে 2 মাসের বেশি আছো? হিয়ার? নো, ফ্রম জার্মানি, মোর 2 মান্থস। বুঝলাম এই ছেলেটি কেন কম আলাপি, এ ভালো ইংরেজি জানে না। আমি গোপনে বেশ খুশি হয়ে উঠলাম। কোনো সাহেবের ইংরেজি জ্ঞান কম দেখলেই আমার এরকম আনন্দ হয়। ভাষার দীনতা থাকলে মানুষ অনেকটা দিন হয়ে যায়, তার ব্যক্তিত্ব প্রকাশ পায় না। এখন এর ওপর আমি অনায়াসে অনেক রকম চাল মারতে পারি। অবশ্য একজন জার্মান ছেলে যদি ইংরেজি কম জানে সেটা দোষের কিছু নয়। তা বলে আমার মতো একজন বাঙালি ছেলে 2-4টে ভুল ইংরেজি বললে সেটাও দোষের কিছু হওয়া উচিত নয়। সেটা কেন যে অন্য লোকে বোঝে না। হাউস বোর্ডের একজন পরিচারক আমাদের ব্রেকফাস্ট খাবার জন্য ডাকতে এলো। আমি জার্মান ছেলেটিকে বললাম, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। সাহেব শুভর সঙ্গে এক টেবিলে বসে খানা পিনা আমার পছন্দ নয়। ঠিকঠাক কাঁটা চামচে ধরার সহবত কিংবা ফুরত ফুরত শব্দ না করে চা পানের কৃত্রিম চেষ্টা, এসব আমার ভালো লাগে না। এর চেয়ে একলা একলা খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগবে। আরও কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। এলাকাটা সত্যিই খুব নিরিবিলি। শ্রীনগরের দুর্দান্ত ট্যুরিস্ট ভিড়ের কোনো চিহ্ন নেই। খানিকটা করে দূরত্ব রেখে পাশাপাশি অনেকগুলি হাউসবোট, কোথাও কোনো শব্দ নেই। অনেক হাউসবোটের আবাসিকরা জেগে উঠে বাইরে এসেছে, সবাই সাহেব মেম। জায়গাটাকে মনে হয় যেন শ্বেতাঙ্গদের একটা আলাদা উপনিবেশ। এর মধ্যে আমি এসে পড়েছি পথভ্রষ্ট হয়ে। আমার ঠিক বাঁ পাশের বোটটিতেই 2টি তরুণ ও একটি তরুণী ছাদে এসে বসে রোদ পোয়াচ্ছে। তরুণীটি খুবই সুশ্রী। সে পরে আছে একটি অতি ছোট জাঙ্গিয়া ও একটি রুমালের আকারের ব্রা। তার পায়ের নখ পর্যন্ত সবই অতি পরিচ্ছন্ন ও সুন্দর। তার ফর্সা কোমল ত্বক, নীল চোখ, সোনালি চুল। হঠাৎ যেন তাকে মানুষ বলে মনে হয় না, মনে হয় অন্য কোনো গ্রহের প্রাণী। তার উরুতে রোদ পড়ে ঝকঝক করছে, ঠিক মনে হয় সোনার। একেই বলা উচিত কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা নারী শুনতে বেশ। জঙ্ঘা মানে হাঁটুর নিচের দিক, এক্ষেত্রে উরুই মানায় ভালো। আজ থেকে জঙ্ঘা মানে উরু হোক, এই আমি ফতোয়া দিলাম। মেয়েটি আর তার সঙ্গী দুজনের সঙ্গে চোখাচোখি হতেই ঈষৎ লজ্জায় চোখ ফিরিয়ে নিচ্ছে। পরক্ষণেই মনে হচ্ছে কোনো স্বল্প বাসা তরুণী যদি প্রকাশ্য জায়গায় এসে বসে সে তো অন্যদের দেখারই জন্য, এতে লজ্জার কি আছে। তাছাড়া আমার মনে হয় ওর সঙ্গী দুজন বোধহয় ভাবছে আমি জীবনে কখনো মেম দেখিনি, আমি হ্যাংলা বাঙালি, তাই এমন লোভীর মতো তাকাচ্ছি। যা যা, তোরা কি জানিস রে, আমি ঢের মেম দেখেছি জীবনে। এই পৃথিবীর শ্রেষ্ঠা মেম যুবতী ছিল আমার বান্ধবী। আমার আর মেম দেখার দরকার নেই। বারান্দা থেকে চলে এলাম বসবার ঘরে। মনে একটা খটকা রয়ে গেল। একটি যুবতীর সঙ্গে 2টি সাহেব কেন? দুজনকেই তো মনে হলো সমান বন্ধু। এ কী রকম? মেয়েটি কি নবদ্রৌপদী? এ হাউসবোটটি বেশ লম্বা, সামনের দিকে বারান্দা, তারপর বসবার ঘর। বসবার ঘরটি বেশ সুচারুভাবে সাজানো। মেঝেতে পুরো গালিচা। দেওয়ালের ঘড়ি থেকে প্রতিটি ক্যালেন্ডার ও বিদেশি ছবি। বোঝা যায় সবই সাহেবদের দান। এরপর খাবার ঘর, সেটিও বেশ ঝকঝকে বাসনপত্রে ভর্তি। তার পাশ দিয়ে ছাদে উঠবার সিঁড়ি। পেছন দিকে পরপর 3টি ঘর। আমার ঘরটাই প্রথম। সাধারণত হাউসবোটে 2টি শয়নকক্ষ থাকে, এখানে 3টি। এর মধ্যে আমার ঘরটাই সবচেয়ে উঁচা, কোনো রকমে জোড়াতালি দেওয়া। আর একটি ঘর খালি থাকতেও আমাকে দেখানো হয়নি। বোধহয় সেটি এর চেয়ে ভালো। নিশ্চয়ই সেটি আর কোনো সাহেবের জন্য সংরক্ষিত। আমার কাছ থেকে এরা বেশি টাকা পাবে না, যা গভর্নমেন্ট রেট তাই। কিন্তু সাহেবদের কথা আলাদা। জার্মান ছেলে 2টি ব্রেকফাস্ট এখন শেষ করেনি। এরা ভারী ব্রেকফাস্ট খায়। খাক না যতক্ষণ খুশি, আমার তাড়া নেই। বসবার ঘরে একটা র্যাকে কিছু বইপত্র রয়েছে। কাছে গিয়ে উল্টে পাল্টে দেখলাম বিচিত্র সমাহার। গোয়েন্দা কাহিনী, পর্নোগ্রাফি থেকে শুরু করে গম্ভীর ইতিহাস কিংবা পশুবিজ্ঞান। মূল ফরাসি ভাষার কবিতা, জার্মান ভাষায় অর্থনীতি। প্রত্যেকটি বইতে আলাদা লোকের নাম লেখা। বোঝা যায়
আগেকার ভ্রমণকারীরা এই সমস্ত বই ফেলে গেছে, একটি বই আবার চীনে ভাষায়। এটি নিশ্চয়ই কোনো স্পাইয়ের ছিল, কারণ নিকট ভবিষ্যতে কোনো চীনের লোকের তো ভারতে ভ্রমণ করার সম্ভাবনা ছিল না। বইগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম, এর মধ্যে জার্মান ছেলে দুটি খাওয়া শেষ করে উঠে গেল। আমি একটা গোয়েন্দা উপন্যাস বেছে নিয়ে খাওয়ার টেবিলে এসে বসলাম। একটি 10-11 বছরের ছোট ছেলে আমার প্লেট সাজিয়ে দিল। ছেলেটির মুখের সঙ্গে চিত্রাভিনেতা টনি কার্টিসের খুব মিল। বড় হলে ঠিক সেই রকম দেখতে হবে। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে লাজুক হেসে বলল, মিরাজ, মিরাজ দিল। এটা একটা নতুন রকমের নাম শুনলাম। এর আগে দেখেছি সকলেরই নাম প্রায় একরকম। জম্মু থেকে ঘুরতে ঘুরতে নানা জায়গায় থেমে থেমে আমি আসছি, তার মধ্যে শুধু আলী মোহাম্মদ নামেই অন্তত 10টা লোককে দেখেছি। তুমি স্কুলে পড়ো মিরাজ? সে দুদিকে মাথা নাড়ল, না। তারপর একটু থেমে বলল, আগে 2 বছর পড়েছি, এখন পড়ি না। ছেলেটি কিন্তু বেশ ইংরেজি জানে। খানিকক্ষণ আগে দূর থেকে শুনছিলাম সে জার্মান ছেলে দুটির সঙ্গে গড় গড় করে ইংরেজি বলে যাচ্ছে, ক্রিয়াপদহীন, কিন্তু উচ্চারণ মার্কিনীদের মতন। খাবার ঘরের একটা জানালা দিয়ে খুব কাছেই একটা বিস্তীর্ণ সবুজ মাঠ দেখা যায়। মাঝে মাঝে কয়েকটি বেশি উঁচু গাছ নয়, তাতে টুকটুকে লাল রঙের ছোট ছোট ফল অসংখ্য ফলে আছে। পরে জেনেছিলাম ওইগুলোই চেরি ফল। চমৎকার টক মিষ্টি স্বাদ। এই হাউসবোটটা ভূমির খুব কাছাকাছি বাঁধা। জলের ওপর একটা চওড়া তক্তা পাতা, তার উপর দিয়ে ভূমিতে যাওয়া যায়। সামনে একটি ছোট চালা ঘর, সেখানে এদের রান্না বান্না হয়। টোস্ট চিবোতে চিবোতে আমি বইটাতে মন দিয়েছিলাম। এমন সময় ধ্রুম ধাম শব্দ হলো সেই তক্তার ওপর। তারপরেই কিছু একটা প্রচণ্ড শব্দে লাফিয়ে পড়ল হাউস বোটের মধ্যে। সেই ধাক্কায় গোটা বোটটা কেঁপে উঠল। আবার দৈত্য? না, আমি তাকিয়ে দেখলাম একটা নেকড়ে বাঘ। আমার হাত থেকে বই আর টোস্ট খসে পড়ল। আমি আঁতকে উঠলাম। সেটা আমার দিকেই চেয়ে আছে। ঠিক নেকড়ে বাঘ অবশ্য নয়, তারই নিকটতম বংশধর। আজকালকার অনেকে এদেরও কুকুর নামে ডাকে। প্রকৃতপক্ষে কুকুরটা নেকড়ের চেয়েও আকারে বড়, হিংস্র দুটি চোখ, আমার দিকে তাকিয়ে হাড় হিম করা গ্রাউ গ্রাউ শব্দে ডাকল। তারপর 2 লাফে এগিয়ে এসে আমার গায়ের ওপর থাবা তুলে দিল। আমার তখন বাবারে মারে মরে গেলাম রে বাঁচারে এই রকম চেঁচিয়ে ওঠার মতো অবস্থা, কিন্তু নিজেকে অতি কষ্টে সামলে চুপ করে রইলাম। শুনেছি চেঁচালে কুকুররা আরও রেগে যায়। আমি এমনিতেই কুকুর সহ্য করতে পারি না, তার ওপর এই কুকুর নামের দৈত্য। কুকুরটা আমার গায়ের ওপর থাবা তুলে তখনও সেই রকমভাবে ডাকছে। সঙ্গে সঙ্গেই প্রায় ছুটে এলো বিরাট চেহারা জার্মান ছেলেটি, মিরাজ আর গত রাত্রের বৃদ্ধ। জার্মান ছেলেটি কুকুরটির কলার ধরে নিয়ে গিয়ে ভৎসনার স্বরে বলতে লাগলো, রকো রকো। আমার গলা শুকিয়ে গেছে, সারা শরীর কাঁপছে। ক্রুদ্ধভাবে আমি বৃদ্ধের দিকে তাকালাম। বৃদ্ধ সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হো গিয়া সাব, আর কুছ নেই হোগা। জার্মান ছেলেটি বলল, দুঃখিত, কুকুরটির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এর নাম রকো, এ আর তোমাকে কিছু বলবে না। তারপর সে কুকুরটাকে জার্মান ভাষায় কী সব উপদেশ দিয়ে কলারটা ছেড়ে দিল। তারপর আমার দিকে ফিরে খানিকটা গর্বের সঙ্গে বলল, এ খুব ভালো কুকুর, জার্মানিতে 2 বছর স্কুলে পড়েছে। স্কুলে পড়েছে? কুকুর বাতিগ্রস্তদের মুখে তাদের কুকুরের নানা গুণপনার কথা শুনেছি আগে, কিন্তু স্কুলে পড়ানোর কথা কখনো শুনিনি। তারপরেই বুঝতে পারি, অর্থাৎ এটা একটা ট্রেনিং দেয়া পুলিশ কুকুর। আরও ভয় ধরে যায়। শুনেছি হিটলারের জার্মানিতে নাৎসিদের ট্রেনিং দেওয়া ডবারম্যান না কি জাতের কুকুর যেন ইহুদিদের ধরে ছিঁড়ে খেয়ে ফেলত। এটা কি সেই জাতের একটা কিছু নাকি? ছেলেটি কুকুর সম্পর্কে আরও অনেক কিছু বলতে যাচ্ছিল। আমি শুকনো ভদ্রতা জানিয়ে নিজের ঘরে চলে এলাম।
সকালবেলার প্রসন্নতা একদম নষ্ট হয়ে গেছে। গুম হয়ে বসে রইলাম কিছুক্ষণ। একটা কুকুরকে দেখে ভয় পেয়ে লাফিয়ে ওঠা একজন পুরুষ মানুষের পক্ষে বোকার মতন কাজ, কিন্তু কুকুরটারই বা কি যে সেই রকমভাবে ভয় দেখালো কেন? সেই জন্য আরও বেশি রাগ হয়। সুটকেসটা খুলে জিনিসপত্র গোছাতে শুরু করলাম। সেই সময় বোটের মালিক বৃদ্ধটি আবার আমায় জানলায় উঁকি দিল। হাসি মুখে বলল, সব কুকুরটা আপনাকে খুব বিরক্ত করছিল তো? এই কুকুর দেখলে আমাদেরই ভয় লাগে। এই সাহেব তো কুকুর নিয়ে পাগল। জার্মানি থেকে গাড়ি করে ওই কুত্তাকে নিয়ে এসেছে, নিজের হাতে খাওয়ায়। সাহেব নিজে আমাদের রান্না খায়, কিন্তু কুকুরের খাবার সব গাড়িতে আছে। একদম জার্মান মাল। এত এত টিনের কৌটো। কুকুরকে রেখে কোথাও যায় না, রাত্রে ওই কুকুরের সঙ্গে ঘুমোয়। আমি বললাম, আমার কত চার্জ হয়েছে বলুন তো, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। বৃদ্ধ যেন স্তম্ভিত হয়ে গেল। তারপর বিড়বিড় করে বলল, চলে যাবেন কেন সাব? আমরা কি দোষ করেছি? আমার এখানে ভালো লাগছে না। বৃদ্ধ জানলার মধ্য দিয়ে আধখানা শরীর গলিয়ে আমার হাত চেপে ধরে বলল, ওই কুকুরের জন্য? আমি সাহেবকে বলে দেবো, ওই কুকুর আপনার কাছেও আর আসবে না। আপনি আমাদের মেহমান, আপনি চলে গেলে আমাদের পাপ হবে। আমি বললাম, হাউসবোটে কুকুর রাখার কোনো নিয়ম আছে? এরকম কুকুর রাখার জন্য লাইসেন্স লাগে না। কুকুর তো এখানে থাকে না, গাড়িতে থাকে। ওই তো দেখুন না, মাঠের মধ্যে সাহেবের ভ্যান গাড়ি আছে। তবে যে এইমাত্র বললেন ওই সাহেব কুকুরের সঙ্গে শোয়, কুকুর হাউসবোটের মধ্যে ঘুরে বেড়ায়। আমি ট্যুরিস্ট ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করব এরকম নিয়ম আছে কি না। ব্যাপারটা কি? এক হাউসবোটে শুধু সাহেব মেম ন্যাংটো হয়ে থাকবে বলে আমরা থাকতে পারবো না, আর এক জায়গায় এরকম হিংস্র কুকুর তাড়া করে আসবে। তাহলে নাগিন লেকটা কি শুধু সাহেবদের জন্য, আমাদের মানে ভারতীয়দের থাকার জন্য নয়? সে কথা আগে বলে দিলেই হতো। তো কড়া সুরে কথাগুলো বলাই আমার ভুল হয়েছিল। বৃদ্ধ ঘরের মধ্যে ঢুকে এসে একেবারে হাউ মাউ করে কেঁদে উঠল। আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে এসে কিছুতেই যেতে দেবে না। আমি যা চাই, আমার যা ভালো লাগে তাই সে করবে। আমি অতিথি। অতিথি যদি রাগ করে চলে যায় তবে তার চেয়ে দুঃখের কথা কাশ্মীরিদের কাছে কিছু নেই। টাকা পয়সা কিছুই নয়, ইজ্জতই আসল, ইত্যাদি। বুঝলাম। আমি ট্যুরিস্ট ডিপার্টমেন্টে গিয়ে নালিশ করব শুনেই ও এত ভয় পেয়েছে। এরা গভর্নমেন্টকে বেশ ভয় পায়। বৃদ্ধের কান্না মেশানো অনুনয় কিছুতেই আর থামে না। কান্না আমার সহ্য হয় না একদম। বিশেষত কোনো বৃদ্ধ লোকের কান্না শুনলে গা রিরি করে। এই সময় কঠোরভাবে এর হাত ছাড়িয়ে উঠে যাওয়া আমার সম্ভব হলো না। কান্না থামার জন্য আমাকে বাধ্য হয়ে বলতে হলো, ঠিক আছে, আমি যাচ্ছি না, থাকছি। বৃদ্ধ এবার চোখের জল মুছে বলল, আপনি বিশ্বাস করুন সাব, ওই সাহেবকে আমি কুকুর নিয়ে এখানে থাকতে প্রথম দিনই আপত্তি করেছিলাম। প্রথম দিন আমাকে কামড়েও দিয়েছিল। এই দেখুন না দাগ। আপত্তি করেছিলেন তাও থাকলো কেন? কি করব বলুন? কিছুতেই আমার কথা শুনল না। এই জায়গাটা নাকি পছন্দ হয়েছে, তাই থাকবে। বোটের মালিক আপত্তি করলেও থাকবে? চালাকি নাকি? নিশ্চয়ই বেশি টাকা দিতে চেয়েছে, আর তাতেই আপত্তি টাপত্তি সব ভেসে গেছে। ওই সাহেবটির দেশে কোনো হোটেলে গিয়ে যদি আমি এরকম কোনো নিয়ম ভঙ্গ করতাম তাহলে থাকতে দিত একদিনও? আমি জানি দেয় না। সাহেবরা সুসভ্য জাতি, কিন্তু ওরা শুধু সভ্য ওদের নিজেদের দেশে। বাইরে এলেই ওদের কদাকার অসভ্যতা প্রকাশ পায়। সেই জন্যই একসময় কলোনিগুলোতে ওরা বীভৎস রকমের অসভ্যতা দেখিয়েছে। তখন অসভ্যতা করতো গায়ের জোরে, এখন টাকার। ওরা জানে ওদের কারুর একটা ব্যবহৃত ক্যামেরা কিংবা এক প্রস্থ পোশাক এখানকার কারুকে দান করলেই সে ধন্য হয়ে যাবে। যাই হোক, আমাকে ওই নাগিন লেকেই থেকে যেতে হলো। বন্ধুরা, এখানেই শেষ করলাম স্বর্গের খুব কাছের প্রথম দুটি পর্ব। পরবর্তী আরও দুটি পর্ব নিয়ে শীঘ্রই আসছি। ততদিনের জন্য নমস্কার।